অনুষ্ঠিত হ'ব পশ্চিমবংগৰ বিধানসভা নিৰ্বাচনৰ প্ৰাকখনত এতিয়া পশ্চিমবংগৰ ৰাজনীতিক লৈ এটা অত্যন্ত ডাঙৰ খবৰ। এইবাৰ বিজেপি দল ত্যাগ কৰিছে সুভাষ চন্দ্ৰ বসুৰ নাতি আৰু বিজেপি দল ত্যাগ কৰি এতিয়া তৃণমূল কংগ্ৰেছত যোগদান কৰিছে চন্দ্ৰ কুমাৰ বসুৱে আৰু বিজেপি দল ত্যাগ কৰিয়েই কেইবাটাও বিস্ফোৰক মন্তব্য কৰিছে চন্দ্ৰ কুমাৰ বসুৱে। বিজেপি দলটো মোৰ বাবে থকাটো অসম্ভৱ আৰু বিজেপি দলটোৱে সুভাষ চন্দ্ৰ বসুৰ আদৰ্শ নামানে এনেদৰে এতিয়া বিজেপি দলৰ বিৰুদ্ধে সৰব হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। কেইবাটাও বিস্ফোৰক মন্তব্য কৰিছে। কি মন্তব্য কৰিছে চন্দ্ৰ কুমাৰ বসুৱে আমি সবিস্তৰে আপোনালোকক জনাবলৈ চেষ্টা কৰিম। পশ্চিমবংগৰ ৰাজনীতিক লৈ মুহূৰ্তত এটা অত্যন্ত ডাঙৰ খবৰ। বিজেপি বাঙালীৰ বাবে নহয় বুলি কৈ এইবাৰ টিএমচিত যোগদান কৰিছে সুভাষ চন্দ্ৰ বসুৰ নাতিয়ে। বিজেপিত যোগদান কৰিয়ে এতিয়া কেইবাটাও বিস্ফোৰক মন্তব্য কৰিছে চন্দ্ৰ কুমাৰ বসুৱে। বাঙালী সংস্কৃতিৰ লগত কোনো মিল নাই বিজেপিৰ। সুভাষ চন্দ্ৰ বসুৰ আদৰ্শ নামানে বিজেপিয়ে। ভাৰতীয় সংবিধানে ভাৰতক ধৰ্ম নিৰপেক্ষ ৰাষ্ট্ৰ হিচাপে স্বীকৃতি দিছে। মোৰ বাবে এতিয়া বিজেপিত থাকি কাম কৰাটো অসম্ভৱ এই মন্তব্য কৰিছে এতিয়া চন্দ্ৰ কুমাৰ বসুৱে। এতিয়া সময় আহিছে দেশ ৰক্ষা কৰাৰ। মন্দিৰ মছজিদৰ ৰাজনীতি আমি সকলোৱে পৰিহাৰ কৰা উচিত। আৰু পশ্চিমবংগৰ ৰাজনীতিক লৈ মুহূৰ্তত এটা ডাঙৰ খবৰ, কাৰণ দুটা পৰ্যায়ত পশ্চিমবংগৰ বিধানসভা নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব। কিন্তু বিধানসভা নিৰ্বাচনৰ প্ৰাকখনত এয়া বিজেপি দলৰ বাবে এটা মুখ্য আঘাত বুলি ক'ব লাগিব, কাৰণ এইবাৰ বিজেপি দল ত্যাগ কৰিছে সুভাষ চন্দ্ৰ বসুৰ নাতিয়ে। বিজেপি দল ত্যাগ কৰি এতিয়া চন্দ্ৰ কুমাৰ বসুৱে তৃণমূল কংগ্ৰেছত যোগদান কৰিছে আৰু যোগদান কৰিয়েই বিজেপি দলৰ বিৰুদ্ধে কেইবাটাও বিস্ফোৰক মন্তব্য কৰিছে। বাঙালী সংস্কৃতিৰ লগত বিজেপি দলৰ কোনো মিল নাই। বিজেপি দলটোৱে সুভাষ চন্দ্ৰ বসুৰ আদৰ্শ নামানে, যাৰ বাবে এতিয়া বিজেপি দলত থাকি মোৰ বাবে কাম কৰাটো অসম্ভৱ এনেদৰেই কেইবাটাও বিস্ফোৰক মন্তব্য কৰিছে এতিয়া চন্দ্ৰ কুমাৰ বসুৱে। সংবাদমেল সম্বোধন কৰি এতিয়া বিজেপি দলৰ বিৰুদ্ধে সৰব হোৱা দেখিবলৈ পোৱা গৈছে চন্দ্ৰ কুমাৰ বসু। আৰু পশ্চিমবংগৰ বিধানসভা নিৰ্বাচনৰ প্ৰাকখনত এয়া বিজেপি দলৰ বাবে মুখ্য আঘাত বুলি ক'ব লাগিব। সংবাদমেল সম্বোধন কৰি চন্দ্ৰ কুমাৰ বসুৱে বিজেপি দলৰ বিৰুদ্ধে কালিৰ দিনটোত কি মন্তব্য কৰিছে মন্তব্য আগবঢ়াইছো। আজকে ঐতিহাসিক একটি ভুল আমি করেছিলাম কিছু বছর পূর্বে। ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে সেই ভুলটি সংশোধন আজকে আমি করে নিলাম তৃণমূল কংগ্রেসে যোগদান করে। কেন বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে ভারতীয় জনতা পার্টির কোনো মিল নেই। আমি প্রচেষ্টা নিয়েছিলাম, আমার ভালো লেগেছিল নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2014 সালে উনি যখন এসেছিলেন উনি একটি দিশা দেখিয়েছিলেন, এটি প্রগতির পথে ভারতবর্ষকে নিয়ে যাওয়া। দুর্নীতির বিরুদ্ধে উনি কিছু পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু 2016 সালে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হবার পর এটি স্পষ্ট হয়ে যায় যে ওনারা কিন্তু ভারতবর্ষের সংবিধানের বিরোধিতা করেন। আমাদের ভারতবর্ষর ঐতিহ্য কি? সর্বধর্ম সমন্বয়। আমার রাজনীতি, আমার দাদামশাই শরৎচন্দ্র বোস এবং ওনার ছোট ভাই নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শের উপর ভিত্তি করে আমার রাজনীতি। আমি এটি কিন্তু স্পষ্ট করে জানিয়েছিলাম ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বকে। ওনারা আমাকে আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ, আপনি নেতাজির আদর্শে আপনি রাজনীতি করবেন বিজেপির প্ল্যাটফর্মের মাধ্যমে, কিন্তু সেটি সম্ভব হয়নি। আমি অনেক বাংলার জন্য প্রস্তাব
রেখেছিলাম সেসব প্রস্তাব কিন্তু গৃহীত হয়নি। আজকে শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের সামনে আমরা যে রাজনীতি দেখছি, সাম্প্রদায়িক রাজনীতি, বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমান রাজনীতি, এক ধর্মকে আরেক ধর্মের বিরোধিতা করে রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধে লড়াই করার সময় এসেছে। এবং তৃণমূল কংগ্রেস মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুধু বাংলা নয়, আমি ওনাকে অনুরোধ করেছিলাম 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে আমরা মিলিত হয়েছিলাম নেতাজির মূর্তির পাদদেশে। সেখানে আমি ওনাকে আহ্বান করেছিলাম যে আপনি আসুন, ভারতবর্ষ একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের এই বাংলার ইতিহাস কি ছিল? 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল মঙ্গল পাণ্ডের নেতৃত্বে, এই বঙ্গভূমি থেকেই ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম লড়াই শুরু হয়েছিল। তারপর বহু মানুষ, ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ, আরো অনেকে প্রস্তুত হয়ে গেছিল প্রাণ বিসর্জন দিতে ভারতবর্ষের স্বাধীনতার জন্য। আপনি যদি দেখেন সেলুলার জেলেতে 70% মানুষ এই বাংলা থেকে ওই সেলুলার জেলে বন্দী ছিলেন। স্বামী বিবেকানন্দ, ওনার ভাব শিষ্য ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। ওনারা চেয়েছিলেন সর্বধর্ম সমন্বয়। নেতাজি সুভাষচন্দ্র বোস যে দিশা দেখিয়েছিলেন ওনার আজাদ হিন্দ ফৌজে যে 60,000 সৈন্য ছিল, এরা কারা ছিল? তার মধ্যে একটিও হিন্দু ছিল না, একটিও মুসলমান, শিখ, ঈসাই, বৌদ্ধ, জৈন ছিল না। তাহলে কারা ছিল এরা? এরা ছিল ভারতীয়। আজকে এই নেতাজি সুভাষচন্দ্র বোসের ভারতীয় কনসেপ্ট সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক এই বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করতে। তৃণমূল কংগ্রেস বাংলায় দিশা দেখিয়েছে, সব ধর্মকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা নেওয়া হয়েছে, কিন্তু ভারতবর্ষের অন্য সব রাজ্যে যদি দেখেন, সেখানে কিন্তু এক প্রজন্মকে আরেক প্রজন্মর সাথে লড়াই করে দিয়ে যে রাজনীতি চলছে, এই রাজনীতি যদি আমরা বন্ধ না করতে পারি, ভারতবর্ষকে রক্ষা করা যাবে না। বাংলা বিভক্ত হয়েছিল 1947 সালে, কারণ কিছু সাম্প্রদায়িক নেতা ভারতবর্ষের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। আবার কিন্তু এই সব যারা বিশ্বাসঘাতকতা করেছিল, সেই দলেরই লোকজন আবার মাথা চাড়া দিয়ে উঠছে। তাই আসুন, আমার বিশ্বাস আমরা তৃণমূল কংগ্রেসের সাথে শুধু বাংলাকে রক্ষা করার নয়, সময় এসেছে আমরা ভারতবর্ষকে রক্ষা করব। ভারতবর্ষকে রক্ষা করার সময় এসেছে। আমি দীর্ঘ বক্তব্য রাখতে আসিনি। আমি মনে করেছি আমি যে সুযোগ পাইনি, আমি মানুষের সামনে কাছে দাঁড়িয়ে কাজ করার সুযোগ চেয়েছিলাম, কিন্তু সেটি সম্ভব হয়নি। শুধু খালি ধর্ম, খালি মন্দির মসজিদের রাজনীতি, এই রাজনীতির সাথে আমার একেবারেই একমত নয়। তাই আমি বিজেপি থেকে পদত্যাগ করেছি এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আসুন, বাংলাকে আমরা রক্ষা করি, বাংলাকে নতুন দিশা দেখাই, আর বাংলা থেকে অন্য রাজ্যেও একটি দিশা দেখাবার প্রচেষ্টা আমরা নিই।